শরীফ ওসমান হাদিকে চেনে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ বিএনপির নেতারা। যেই শরীফ ওসমানের বয়সে, কথায়, প্রতিবাদে প্রতিবেশী দেশ ভারত পর্যন্ত কাঁপে, আওয়ামী লীগের লুঙ্গি টুঙ্গি সহ যা আছে সব উড়ে যাইতে চায়, সেই শরীফ ওসমানকে চিনে না মির্জা ফখরুল ইসলাম আলমগীররা। কেন চিনবে? তাদের নামটুকু যদি সুন্দরভাবে বলে, কিংবা তাকে যদি এত জুনিয়র একটা ছেলে, যে ছেলের কাছে বিশাল দলের, মানে তারা মনে করে আর কি একটা সময় ছিল বিশাল দল, সেই বিশাল দলের ভাবমূর্তি নষ্ট হবে না? তারা যদি শরীফ ওসমান হাদির মতো একটা ইয়াং ছেলেকে, যে ছেলেটা এখনও বয়সের কোটা 30-35 পার হয় নাই, এরকম একটা ছেলেকে যদি প্রবীণ যেসব নেতা রয়েছে তারা যদি স্বীকার করে নেয়, তাহলে তো তাদের ইগোতে লাগবে। শরীফ ওসমান হাদিরা বিগত কয়েক বছরে যা করেছে সেটা বিএনপির মির্জা ফখরুলরা, বিএনপির অন্যান্য নেতাকর্মীরা তার সারা জীবনেও করতে পারে নাই। পার্থক্যটা জাস্ট এই জায়গায়, যার কারণে শরীফ ওসমান হাদিদেরকে স্বীকার করতেও রাজি না বিএনপির মহাসচিবরা, যাদেরকে আমরা আমাদের আগামীর দেশের পরিচালক হিসেবে মনে করতেছি। যারা মনে করতেছে যে আগামীর দেশটা তারা সরকার পরিচালনা করবে, তারা লিড দিবে, দেশটাকে তারা নিজেদের মতো করে চালাবে, সেই ব্যক্তিরা শরীফ ওসমান হাদিকে চিনে না। আমার কথা হচ্ছে, বিএনপির নেতাকর্মীরা যদি, বিএনপির এই যে মহাসচিব বলেন, মির্জা আব্বাস বলেন, এরা এত পাওয়ারফুল হইলে ভারতের শত্রুতে কেন পরিণত হইল না? ভারত কেন তাদের প্রতি সফট? তারা কেন ভারতের প্রতি সফট? তারা কেন আওয়ামী লীগের প্রতি সফট? হ্যাঁ, সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারের ওইখানে বারবার বলছে ইনসাফ পার্টি, মানে ইনকিলাব মঞ্চ, এই শব্দটা তার আগে কখনো দেখে নাই, শুনে নাই। যার কারণে হাদি, তারপর ইনসাফ পার্টি, ইনসাফ মঞ্চ, এমন করে ছোট করে কটাক্ষ করে কথা বলে তারা নিজেদেরকে বড় মনে করার চেষ্টা করছে। কারণ ইনকিলাব মঞ্চ বা ওসমান হাদিকে যদি তারা স্বীকার করে নেয়, তাহলে তাদের জাত ইজ্জত যাবে, মান ইজ্জত যাবে। এই হচ্ছে বিএনপির অবস্থা। আর সে বিএনপি নাকি আগামীর রাষ্ট্র পরিচালনা করবে, এটা আমাদের জন্য চরম লেভেলের একটা হতাশা ছাড়া আর কিছুই না। কারণ যেই লোকগুলো ভারত এবং আওয়ামী লীগের সাথে প্রেম প্রীতি করে বিগত 17 বছর হাসিনার মতো একটা দানবকে টিকা রাখছিল, সেই লোকরা যদি সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, তাহলে আমাদের দেশের কী অবস্থা হবে সেটা আমরা এখনও কল্পনা করতে পারছি না। তবে শরীফ ওসমান হাদির এই অবস্থা দেখে আমি জাস্ট গত 2-3 দিন ধরে আমি স্বাভাবিক ছিলাম না, যার কারণে আপনাদের সামনে এসে যে কথা বলবো সেই সক্ষমতা আমার হয় নাই। আমি নিজেকে স্থির করতে পারি না যে কী হইল এটা। শরীফ ওসমান হাদির মতো এরকম একজন ব্যক্তির মাথায় গুলি, মানে গুলিটা ওর মাথায় লাগে না, এটা আমার বুকে লাগছে। আমার কাছে এরকম মনে হয়েছে, আমি পুরো হ্যাং হয়ে আছি বিগত 2-3 ধরে। আমার ঠিকঠাকভাবে ব্রেন ফাংশন করতেছে না, আমার কাছে অস্বস্তি লাগতেছে। আমার কাছে স্বাভাবিকভাবে যে কথা বলবো ক্যামেরার সামনে এসে, মোবাইলের সামনে এসে, এটা আমার পসিবল হচ্ছিল না। আজকে 2-3 দিন পরে আমি এই শরীফ ওসমান হাদির বিষয় নিয়ে কথা বলতেছি। এর আগে এই যে আজকে 2-3 দিন শরীফ ওসমান হাদির গুলি খাওয়ার পর থেকে আমি কোনো বিষয় নিয়ে, কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারিনি। আমি আপসেট ছিলাম, পুরো এখনও আপসেট যে আসলে কী হতে যাচ্ছে। এরকম একজন ব্যক্তিকে গুলি করা মানে পুরো বাংলাদেশের বুকে গুলি করে দেওয়া। যাই হোক, আজাদিদের কখনো মৃত্যু হয় না, আজাদিরা কখনো মরে না। আজাদিরা যুগের পর যুগ তারা আবার ফিরে আসে, তারা আবার সংগ্রাম চালিয়ে যাবে তারা। শরীফ ওসমান হাদির জন্য শুভকামনা থাকলো। আর যাতে আমাদের কাছে এই শরীফ ওসমান হাদির মতো অসংখ্য ব্যক্তিকে ফিরিয়ে দেন, শরীফ ওসমান হাদিকে ফিরিয়ে দেন। কারণ এরা শতাব্দীতে একজন করে জন্মগ্রহণ করে, শরীফ ওসমান হাদিদের মতো ব্যক্তিরা। সুতরাং আমরা তাদের হারা দিতে চাই না, তাদের আমাদের লাগবেই। এই বাংলাদেশটাকে পুনরুদ্ধার করতে হলে, এই বাংলাদেশটাকে স্থিতিশীল উন্নতির দিকে নিয়ে যেতে হলে অবশ্যই শরীফ ওসমান হাদিদেরকে আমাদের প্রয়োজন। ওদের ছাড়া আমরা চলতে পারবো না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।